হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণী জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায়ের অর্থাৎ উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান অর্থাৎ চলন ও গমন থেকে মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি করে 2 এবং 3 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাই তোমরা এবার যারা মাধ্যমিক পরীক্ষার্থী 2027, ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য অনেকখানি হেল্পফুল হতে চলেছে ভিডিওটি। এবং বলে রাখি, আমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। দেখো, 2 নম্বরের যে প্রথম প্রশ্ন, সংবেদনশীলতা বা উদ্দীপনশীলতা কাকে বলে? বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপকের যেমন আলো, উষ্ণতা, হরমোন ইত্যাদি এর প্রভাবে জীবদেহের সাড়া প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বা উদ্দীপনশীলতা বলে। যেমন লজ্জাবতী উদ্ভিদের পাতা স্পর্শ করলে পাতাগুলি তৎক্ষণাৎ বুঝে যায়। ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন কাকে বলে, উদাহরণ দাও। আমরা বললাম যে চলন 3 প্রকার: ট্যাকটিক চলন, টপিক চলন এবং ন্যাস্টিক চলন। দেখো, বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উৎস এবং গতিপথ এর প্রভাবে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন বলে। উদাহরণ: আলোর প্রভাবে ক্লামাইডোমোনাস নামক এককোষী শ্যাওলার আলোর দিকে স্থান পরিবর্তন, এটা হচ্ছে ফটোট্যাকটিক। ট্রপিক চলন বা দিক নির্ণীত বক্রচলন কাকে বলে, এটি কয় প্রকার হয়? উদ্দীপকের উৎসের গতিপথ বা তীব্রতার ওপর নির্ভর করে যে চলন হয় তাকে ট্রপিক চলন বলে। যেমন উদ্দীপকের উৎসের তীব্রতা অনুসারে যে চলন হয় তাকে ট্রপিক চলন বলে। যেমন এটা 3 প্রকার: ফটোট্রপিক আলোর গতিপথ দ্বারা, হাইড্রোট্রপিক জলের গতিপথ দ্বারা এবং জিওট্রপিক অভিকর্ষের গতিপথ দ্বারা। ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন কাকে বলে? উদ্দীপকের গতিপথ বা দিক অনুসারে না হয়ে উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন যখন উদ্দীপকের তীব্রতা বা ইন্টেন্সিটি দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। যেমন তীব্র আলোয় সূর্যমুখী ফুল ফোটা, এটা হচ্ছে এক প্রকার ফটোন্যাস্টি। ন্যাস্টিক চলন আবার 3 প্রকার, আমরা সেটা নিয়ে পরে, ন্যাস্টিক চলন 5 প্রকার, আমরা সেটা নিয়ে পরে আলোচনা করব। থার্মোন্যাস্টি এবং কেমোন্যাস্টি চলন বলতে কি বোঝো? থার্মোন্যাস্টি, দেখো কি লেখা আছে: উদ্ভিদের যে ন্যাস্টিক চলন উষ্ণতা বা তাপমাত্রার উপর দ্বারা নিয়ন্ত্রিত হয়। থার্মো মানে উষ্ণতা, এটা মনে রাখতে হবে। যেমন টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুঝে যায়। কেমোন্যাস্টি, উদ্ভিদের যে ন্যাস্টিক চলন কোনো রাসায়নিক পদার্থের যেমন প্রোটিন, ইথার ইত্যাদি তীব্রতার প্রভাবে ঘটে। যেমন সূর্যশিশির উদ্ভিদের কর্ষিকা পতঙ্গের সংস্পর্শে এলেই বক্র হয়ে পতঙ্গকে আবদ্ধ করে ফেলে। রসস্ফীতি চাপ কি? উদ্ভিদের চলনে এর ভূমিকা কি? উদ্ভিদ কোষের অন্তঃঅভিস্রবণের ফলে কোষ প্রাচীরের ওপর কোষস্থ তরল যে বহির্মুখী চাপ দেয় তাকে রসস্ফীতি চাপ বলে। ভূমিকা: এই চাপের পরিবর্তনের ফলেই লজ্জাবতী উদ্ভিদের পাতা স্পর্শ করলে পালভিনাস বা পত্রমূল থেকে জল অন্য কোণে চলে যায়, ফলে রসস্ফীতি চাপ কমে যায় এবং পাতাগুলি বুজে যায় বা মজে যায়। বনচাঁড়ার উদ্ভিদে কেন এবং কী ধরনের চলন দেখা যায়? বনচাঁড়াল উদ্ভিদে পাতার পার্শ্বপত্রক দুটিতে রসস্ফীতি চাপের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধির কারণে পাতা দুটি অনবরত ওঠানামা করে। এটি উদ্ভিদের এক প্রকার স্বতঃস্ফূর্ত বক্রচলন, যাকে প্রকরণ চলন বা রোটেশনও বলা হয়। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কী? অক্সিন হরমোন উদ্ভিদের কাণ্ড ও মূলের ট্রপিক চলন, বিশেষ করে ফটোট্রপিক এবং জিওট্রপিক নিয়ন্ত্রণ করে। কাণ্ডের আলোর বিপরীত দিকে অর্থাৎ অন্ধকার দিকে এবং মূলের আলোর দিকে অক্সিন বেশি সঞ্চিত হয়। কাণ্ড বেশি অক্সিনে দ্রুত বৃদ্ধি পায় এবং আলোর দিকে বেঁকে যায়, এবং মূল কম অক্সিনে ভালো বৃদ্ধি পায়, ফলে আলোর বিপরীতে বেঁকে যায়। সিসমোনেস্টি চলন কাকে বলে, উদাহরণ দাও। স্পর্শ, আঘাত, ঘর্ষণ, বায়ুপ্রবাহ বা কম্পনের তীব্রতার কারণে উদ্ভিদের অঙ্গের যে ন্যাস্টিক চলন দেখা যায় তাকে সিসমোন্যাস্টি বা স্পর্শ ব্যাপ্তি বলে। যেমন লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে পত্রগুলি তৎক্ষণাৎ বুজে যায়। ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলনের মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখো। তোমরা এটা অন্তত 4টে মুখস্থ করে রাখবে।
দেখো বৈশিষ্ট্য, টপিক চলন এবং ন্যাস্টিক চলন। উদ্দীপকের প্রভাব, এই চলন উদ্দীপকের গতিপথ অর্থাৎ টপিক চলন উদ্দীপকের গতিপথ বা উৎসের দিক দ্বারা নিয়ন্ত্রিত হয়। ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করে, গতিপথের ওপর নয়। হরমোনের ভূমিকা, টপিক চলন অক্সিন হরমোন দ্বারা ব্যাপকভাবে নিয়ন্ত্রিত হয় এবং ন্যাস্টিক চলনের ওপর হরমোনের কোনো প্রভাব নেই। দেখো এবার এই অধ্যায় থেকে আমরা 3 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব খুঁটিয়ে এবং বাছাই করে সাজেশন করা হয়েছে, তোমরা ভালো করে দেখো। বিভিন্ন প্রকার টপিক চলনের উদাহরণ সহ সংজ্ঞা দাও। দেখো উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে উদ্ভিদঙ্গের চলনকে ট্রপিক চলন বলে। এটি মূলত 3 প্রকার। ফটোট্রপিক চলন বা আলোকবর্তী, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের গতিপথ অনুসারে হয় তখন তাকে ফটোট্রপিক চলন বলে, যেমন উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায় বা বৃদ্ধি পায়। হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তি, উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয়, যেমন উদ্ভিদের মূল জলের খোঁজে মাটির গভীরে ভেজা মাটির দিকে বৃদ্ধি পায়। জিওট্রপিক বা অভিকর্ষ গতি, উদ্ভিদ অঙ্গের চলন যখন পৃথিবীর অভিকর্ষ বলের বা মাধ্যাকর্ষণ শক্তির গতি অনুসারে হয়, যেমন উদ্ভিদের প্রধান মূল অভিকর্ষের টানে সোজা মাটির নিচে প্রবেশ করে। বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলনের উদাহরণ দাও। দেখো উদ্দীপকের গতিপথের উপর নির্ভর না করে উদ্দীপকের তীব্রতার ওপর নির্ভর করে উদ্ভিদঙ্গের যে চলন হয় তাকে ন্যাস্টিক চলন বলে। এটি প্রধানত 5 প্রকার। কেমোন্যাস্টিক, ফটোন্যাস্টিক চলন, ফটো মানে আলো, দেখো আলোর তীব্রতার প্রভাবে সৃষ্ট চলনকে ফটোন্যাস্টিক চলন বলে, যেমন পদ্ম ও সূর্যমুখী ফুল তীব্র আলোয় ফোটে এবং কম আলোয় বুঝে যায়। থার্মোন্যাস্টিক চলন, উষ্ণতা বা তাপমাত্রা তীব্রতার কারণে যে চলন হয় তাকে থার্মোন্যাস্টিক চলন বলে, যেমন টিউলিপ ফুল বেশি উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় বুঝে যায়। সিসমোন্যাস্টিক চলন, স্পর্শ, আঘাত বা কম্পনের তীব্রতার প্রভাবে যে ন্যাস্টিক চলন হয় তাকে সিসমোন্যাস্টিক চলন বলে, যেমন লজ্জাবতী লতার পাতা স্পর্শ করলে বুঝে যায়। কেমোন্যাস্টিক চলন, কোনো রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে সৃষ্ট ন্যাস্টিক চলনকে কেমোন্যাস্টিক চলন বলে, যেমন সূর্য শিশির উদ্ভিদের পাতা পতঙ্গের সংস্পর্শে এলে কর্ষিকাগুলি বেঁকে পতঙ্গকে চেপে ধরে। নিকটিন্যাস্টিক চলন, আলো ও তাপমাত্রা এই দুই বাহ্যিক উদ্দীপকের তীব্রতার যৌথ প্রভাবে উদ্ভিদঙ্গের যে ব্যাপ্তি চলন ঘটে তাকে নিকটিন্যাস্টিক চলন বা নিশাচলন বলা হয়। যেমন তেঁতুল, বাবলা, বকফুল উদ্ভিদের যৌগিক পত্রকগুলি দিনের আলো ও তাপে প্রসারিত হয় বা খোলা অবস্থায় থাকে, কিন্তু রাত্রিবেলা আলো ও উত্তাপ দুই কমে গেলে পত্রকগুলি ভাঁজ হয়ে বুঝে যায়। ট্যাকটিক, টপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে 3টি প্রধান পার্থক্য লেখো। দেখো স্থান পরিবর্তন, ট্যাকটিক চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। টপিক চলনে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না, কেবল এটি এক প্রকার বক্র চলন। সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না, কিন্তু এটিও এক প্রকার বক্র চলন। দেখো উদ্দীপকের প্রভাব, ট্যাকটিক চলনে উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। টপিক চলনে উদ্দীপকের গতিপথ বা উৎসের দিক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ন্যাস্টিক চলনে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। হরমোনের প্রভাব, ট্যাকটিক চলনে হরমোনের কোনো ভূমিকা নেই। টপিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ন্যাস্টিক চলনেও হরমোনের কোনো ভূমিকা নেই, এটি রসস্ফীতি চাপ দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেখো পরের প্রশ্ন, উদ্ভিদের ফটোট্রপিক বা আলোকবৃত্তি চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা সংক্ষেপে লেখো। উদ্ভিদের আলোকবর্তী চলন বা নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের প্রধান ভূমিকা পালন করে, যেমন অক্সিনের অসম বণ্টন, উদ্ভিদের কাণ্ডে একপার্শ্বীয় সূর্যালোক পড়লে আলোর উৎসের বিপরীত দিকে অর্থাৎ ছায়াযুক্ত অঞ্চলে বেশি মাত্রায় অক্সিন হরমোন জমা হয় এবং আলোর দিকে কোষগুলিতে অক্সিজেনের ঘনত্ব কমে যায়। কাণ্ডের কোষগুলি বেশি অক্সিজেনের উপস্থিতিতে দ্রুত বিভাজিত হয় এবং আকারে বৃদ্ধি পায়, ফলে ছায়া অঞ্চলে কোষগুলি আলোর দিকে কোষের তুলনায় দ্রুত বাড়ে এবং আলোর দিকে বেঁকে যাওয়া, এই অসম বৃদ্ধির কারণে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এবং খুব সুন্দর ও সহজভাবে লেখা হয়েছে। চিত্র ছাড়া একটি পরীক্ষার সাহায্যে উদ্ভিদের জলানুকূলবর্তী বা হাইড্রোট্রপিক চলন বুঝিয়ে লেখো। দেখো কি লেখা হয়েছে, পরীক্ষা, একটি চালনির মধ্যে কিছু ভেজা কাঠের গুঁড়ো রেখে তার উপর কয়েকটি অঙ্কুরিত ছোলার বীজ রাখা হলো। চালনিটিকে একটি দড়ি দিয়ে ঘরের হাওয়াতে ঝুলিয়ে দেওয়া হলো এবং
কাঠের গুঁড়ি যাতে শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখা হলো। পর্যবেক্ষণ: 2-3 দিন পরে দেখা যাবে যে অঙ্কুরিত বীজ থেকে নির্গত মূলগুলি চালনির ছিদ্র দিয়ে প্রথমে নিচে নেমে গেছে, কিন্তু তার আরও কয়েকদিন পর দেখা যাবে মূলগুলি পুনরায় বেঁকে চালনির ছিদ্র দিয়ে ভেজা কাঠের গুঁড়োর দিকে ঢুকে গেছে। সিদ্ধান্ত: অভিকর্ষের টানে প্রথমে মূলগুলি নিচে নামলেও জলের তীব্র আকর্ষণে তা পুনরায় জলের উৎসের দিকে অর্থাৎ ভেজা কাঠের গুঁড়োর দিকে বেঁকে যায়। এর থেকে প্রমাণিত হয় যে উদ্ভিদের মূল পজিটিভ হাইড্রোট্রপিক বা জলানুকূলবর্তী। দেখো পরের প্রশ্ন: লজ্জাবতী পাতার সিসমোনেস্টিক চলন বা স্পর্শজনিত চলন কীভাবে ঘটে? সংক্ষেপে লেখো। লজ্জাবতী পাতার স্পর্শজনিত চলন মূলত কোষের রসস্ফীতি চাপের পরিবর্তনের কারণে ঘটে। উদ্দীপনা গ্রহণ: লজ্জাবতীর পাতায় স্পর্শ বা আঘাত করলে একটি তড়িৎ রাসায়নিক উদ্দীপনা সৃষ্টি হয়, যা দ্রুত পাতার গোড়া থেকে স্ফীত অংশ বা পালভিনাসে পৌঁছায়। জলের অপসারণ: উদ্দীপনার প্রভাবে পালভিনাসের নিচের দিকের কোষগুলির জলভেদ্যতা বেড়ে যায়, ফলে কোষস্থ জল এবং পটাশিয়াম আয়ন দ্রুত কোষান্তর স্থানে বা পার্শ্ববর্তী মোটার কোষে চলে যায়। রসস্ফীতি হ্রাস: জল বেরিয়ে যাওয়ায় ফলে পালভিনাসের কোষগুলির রসস্ফীতি চাপ হঠাৎ কমে যায় এবং কোষগুলি শিথিল হয়ে পড়ে। এর ফলেই পাতার উপরিভাগে চাপের প্রভাবে পত্রকগুলি তৎক্ষণাৎ বুজে যায় এবং নিচে ঝুঁকে পড়ে। সুন্দরী গাছের শ্বাসমূলের চলন সাধারণ উদ্ভিদের মূলের চলন থেকে কীভাবে আলাদা? প্রশ্নটা ক্রিটিক্যাল, তোমরা না ইচ্ছে না থাকলে না পড়তে পারো, এটা তোমার জেনে রাখা ভালো। উদ্ভিদের মূলের চলন: সাধারণ উদ্ভিদের মূল মাটির নিচে জলের খোঁজে এবং অভিকর্ষের টানে ভেতরের দিকে বা নিচের দিকে বৃদ্ধি পায়, অর্থাৎ এটি অনুকূল অভিকর্ষবর্তী এবং অনুকূল জলানুকূলবর্তী। কিন্তু সুন্দরী গাছের শ্বাসমূলের চলন: সুন্দরী গাছ লবণাক্ত এবং কাদা প্রধান ম্যানগ্রোভ অঞ্চলে জন্মায়, যেখানে মাটির গভীরে অক্সিজেনের অভাব থাকে। এই অক্সিজেনের ঘাটতি মেটাতেই সুন্দরী গাছের কিছু শাখা মূল মাটির নিচে না গিয়ে অভিকর্ষের বিপরীত দিকে অর্থাৎ মাটির ওপরে খাড়াভাবে উঠে আসে। শ্বাসমূলের এই চলনটি অভিকর্ষের বিপরীত দিকে হওয়ায় একে নেগেটিভ জিওট্রপিক চলন বলা হয়, কারণ যা সাধারণত উদ্ভিদের মূলের চলনের সম্পূর্ণ বিপরীত। বন্ধুরা, তোমরা বলতে থাকি, এই অধ্যায়ে তোমরা যা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে, এবং জীবনবিজ্ঞানের অন্যান্য অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর অত্যন্ত সহজভাবে আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে এক্ষুনি দেখে নিতে পারো। উদ্ভিদের সাড়া প্রদান বা সংবেদনশীলতা আবিষ্কারে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। এটা তোমার ইচ্ছে করলে নাও পড়তে পারো। আচার্য জগদীশচন্দ্র বসু প্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন যে উদ্ভিদের প্রাণ আছে এবং তারাও উদ্দীপনায় মানুষের মতো সাড়া দেয়। যন্ত্র উদ্ভাবন: তিনি উদ্ভিদের অত্যন্ত সূক্ষ্ম সাড়া এবং বৃদ্ধি পরিমাপ করার জন্য ক্রেস্কোগ্রাফ এবং রেজোনেন্ট কর্ডোগ্রাফ নামক অত্যন্ত সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেন। পরীক্ষা: তিনি লজ্জাবতী এবং বনচাড়ার উদ্ভিদের উপর বৈদ্যুতিক উদ্দীপনা, ক্লোরোফর্ম, বিষ এবং বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করে দেখান যে মানুষের মতো উদ্ভিদেরও ক্লান্তি, উত্তেজনা এবং বিষক্রিয়ায় মৃত্যু ঘটে। স্বীকৃতি: তার এই যুগান্তকারী কাজের মাধ্যমেই বিশ্বজুড়ে উদ্ভিদ শারীরবিদ্যায় সংবেদনশীলতা তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়। উদাহরণসহ নিকটি নেস্টি চলন সংক্ষেপে ব্যাখ্যা করো। নিকটি নেস্টি চলন: আলো ও তাপমাত্রা এই দুই বাহ্যিক উদ্দীপকের তীব্রতার যৌথ প্রভাবে উদ্ভিদঙ্গের যে ব্যাপ্তিচলন ঘটে তাকে নিকটিনেস্টি বা নিশা চলন বলা হয়। এটি আসলে ফটোনেস্টি এবং থার্মোনেস্টির একটি সমন্বিত রূপ। তেঁতুল, বাবলা, বকফুল উদ্ভিদের যৌগিক পত্রগুলি দিনের আলো ও তাপে প্রসারিত হয় বা খোলা অবস্থায় থাকে, কিন্তু রাত্রিবেলা আলো উত্তাপ দুই কমে গেলে সেগুলি ভাঁজ হয়ে বুজে যায়। চলন ও গমনের মধ্যে তিনটি প্রধান পার্থক্য লেখো। দেখো, চলন ও গমন সংজ্ঞা: যে প্রক্রিয়ায় জীব নির্দিষ্ট স্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে, আবার যে প্রক্রিয়ায় জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিক স্থান পরিবর্তন করে তাকে গমন বলে। 2. এই প্রক্রিয়ায় বা চলনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না, কিন্তু গমনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। চলনে উদ্ভিদ ও প্রাণী উভয় প্রকার জীবদেহী দেখা যায়। গমন মূলত প্রাণীদের বৈশিষ্ট্য, যেমন কিছু এককোষী শৈবাল ছাড়া। তাহলে বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন তারা
এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।